হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে শনিবার, একটা ছুটির দিন। প্রচন্ড গরম পড়েছে আজকে, সকাল থেকে এত রোদ্দুরের তাপ। গতকাল রাতে কাঞ্চন বলেছিল আজকে সারাদিন প্রচুর গরম পড়বে, তাই ভীষণ সাবধান। সকাল সকাল তাই ঘুম থেকে উঠে আমি জানলা খুলেই সবার প্রথমে ব্যালকানিতে এলাম। গাছগুলো এত খড়খড়ে হয়ে গিয়েছে, তাই একটু জল দিলাম। এরই মধ্যে আবার দাদা এসে হাজির। আজকে তো আমরা সত্যি খুব অবাক, শুধু বারবার বলছি হ্যাঁ রে মিহি, তুই কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠলি? এর আগের দিন যদিও দাদা ওকে এইভাবে একবার কোলে নিয়েছিল, এমন ভাবে কোলে নিয়েছে যাতে করে মিহি ওর মামার মুখটা একেবারেই দেখতে না পারে। মুখ দেখলেই যত জ্বালা, তাই মুখ লুকিয়ে দাদা ওকে বেশ কিছুক্ষণ কোলে তুললো। তবে ও কিন্তু মুখটা গোমরা করে বেশ সংশয়ে ছিল। ওর চোখের দিকে তাকাবি না, বুঝলি? চোখের দিকে তাকাবি না, এমনি ঘুরিয়ে নিয়ে আয়। আর যদি খুব কাঁদে তখন নিয়ে আসবে একটুখানি। দাদা তো ওকে বাইরে চারপাশটা একটু ঘোরাতে নিয়ে গেল। আমিও ডোর হোল দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে না, আমার মেয়ে ঠিকঠাক আছে কি। তবে আমার মনে মনে একটা ভয় ছিল যে প্রথম দিনেই এত দূর ছাড়া হয়তো আমার ঠিক হলো না। আমি জানতাম ঠিক কাঁদবে। আমার চোখের সামনে থেকে সরতেই বাঁধালো সেই একই কাণ্ড। কাঁদছিল? কাঁদছিল? কতক্ষণ ছিল? এই তো নিচে গেছি। অমনি কান্না শুরুতে? কাঞ্চনবাবুরি দেখেছে। অন্য সমস্ত অচেনা মানুষদের সাথে ওর কত বন্ধুত্ব, খোলামেলা আচরণ করে, কিন্তু মামাকে দেখলেই ওর যত ভয়। তাই আমরাও বাড়িতে সবাই খুব চেষ্টা করি ওকে স্বাভাবিক করার। ওই ওই যাচ্ছে বুলবুল, যাচ্ছে বুলবুল। এই পায়েল বুল। তুই ওদিক ফিরিস না দাদা। এদিকে কাঞ্চন একটা গোটা মুরগি কেটে আমাকে সাহায্য করে দিল। আমি বললাম তুমি মাংসটা ছোট ছোট করে পিস করে কেটে দাও, তারপরে আমি রান্নাঘরে যাই। আজকে যদিও অনেক গরম পড়েছে বলে আমি সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি। দাদাকে আমি গতকাল রাতেই ফোন করে বলে দিয়েছিলাম যে তুই কিন্তু আজকে আসবি, একটু মিহির সঙ্গে থাকবি, গল্প করবি, একটু স্বাভাবিক হবে, তাহলে তোর করলে বেশ সুন্দর মতো যাবে। না না, আমি একসময় এরকম বাচ্চাদের কথা বুঝতাম, এখন ভুলে গেছি। ও তাই? আর ভাষা ভুলে গেছে। লিপি। আজকে সকালবেলায় এই ব্রেকফাস্টটা কাঞ্চন বানিয়েছে। বিভিন্ন রকম সিদ্ধ করা বিনস, তার সাথে কিউকাম্বার, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু মিলিয়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা সালাড বানিয়েছে, যেটা খেতে অসম্ভব ভালো হয়েছে। আর আমি ঘুমিয়ে থাকতে থাকতে যেহেতু বানিয়েছে, আমারটা ফ্রিজে ছিল, ঠান্ডা হয়েছে বলে ব্যাপারটা আরো খেতে জম্পেশ। আমি একটু নুন গোলমরিচ ছিটিয়ে খেয়ে নিলাম। এত সব হইহুল্লোড় করতে করতে গল্প গুজব সব সেরে সেরে আজকে রান্নাঘরে আসতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেল। বরং যেই সময় আমরা দুপুরের খাবার খাই তার থেকে হয়তো 40-30 মিনিট মতো আগেই আমি রান্নাঘরে এসেছি। মানুষের তো সবসময় টেস্ট একরকম থাকে না, টেস্ট বদলায়। তো আমারও আজকাল কিন্তু মাংস একদম মশলা কষিয়ে, মাংস কষিয়ে ওই ঝোল ঝোল করে যে খাওয়ার ব্যাপারটা, সেটা খুব একটা ভালো লাগছে না। তার থেকে বরং আমার ভালো লাগে এরকম করে মাংস হাতে মাখিয়ে সমস্ত মশলার সাথে মাংসটাকে একবারে কষিয়ে একেবারে জল ছাড়া মাখা মাখা যে ব্যাপারটা হয় না, আই মিন কষা কষা, ওইরকম ভাতের সাথে গরম গরম খেতে আমার সব থেকে ভালো লাগে। আজকেও সেই একই ভাবে করব। আর রসুনগুলোকে আজকে থেতো করে নিয়েছি, বরং বেটে নয়। আর ওইদিকে না আমি ডালটাও চাপিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আজকে টক ডাল বানাবো সর্ষে ফোড়নে। আমার যদিও সর্ষে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু সর্ষে না দিলে দেখবেন শুকনো লঙ্কা আর সর্ষের যে ফ্লেভারটা, ওটাই টক ডালে থাকেই না। তো ওই কারণে আমি সর্ষে ফোড়ন দিয়ে টক ডালটা চাপিয়ে দিয়েছি। আর মাংসটা এদিকে আমি ওই ধরুন 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যেহেতু ম্যারিনেশনের সময় আমি তেল এক্সট্রা করে দিয়েছিলাম, তাই আলাদা করে এখন আর তেল দেওয়ার দরকার পড়লো না। জাস্ট একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে গোটা গরম মশলা দিয়ে আমি একবারে কড়াইয়ে চাপিয়ে দিলাম। যেহেতু বেশ গরম পড়েছে আর একা হাতে সমস্তটা সারতে গেলে বেশ অনেকটা বেলা হয়ে যাবে, আর বেলার দিকে তো রোদ্দুরের তাপও থাকে প্রচুর, তাই কাঞ্চন যেটা করলো, ও নিজের হাতে কিছু কাজও উঠিয়ে নিল। এই যেমন মাংসটা কেটে দিল সকালবেলায়, এখন আবার ঘরটা ভ্যাকিউম করে দিল। আজকে যেই এত গরম পড়েছে, তবে জানেন তো গত 2 দিন কিন্তু একদম মেঘলা আকাশ ছিল, জামা কাপড় আমি সেইভাবে ধুতেই পারিনি। তাই আজকে ওয়াশারে আমি দুবার করে চাপিয়ে দিলাম বেশ অনেকটা করে জামা কাপড়। সেগুলো হয়ে যাবার পর কাঞ্চন আবার ওদিকে মেলেও দিল।
এই ফাঁকে ফাঁকে আবার বেজে গেল প্রায় 2:30, আর মিহি জানেন তো আজকে দুপুরবেলা একটুও ঘুমোয়নি। ওই দাদার সঙ্গে দুষ্টুমিতে মেতেছে, তাই আমিও আজকে আর বাধা দিলাম না। প্রত্যেকদিন তো ঠিকঠাক সময় মতো ঘুমোই, একদিন একটু অনিয়ম হলে কিছুই হবে না। তবে আমি লাঞ্চ কিন্তু ওকে সারিয়ে দিয়েছি। যাই হোক, ওদিকে আমার ডালটা হয়ে গিয়েছে, আমি অন্য একটা পাত্রে নাবিয়ে রাখলাম। আর মাংস তো এখনো কষা চলছে। আর আজকে একটা স্পেশাল তিতর তরকারি রান্না করব। এইটা বলতে পারেন একরকম কাঞ্চনের থেকে আমার শেখা। ও যদিও আমি কখনো হাতে ধরে শেখাই, জাস্ট আমাকে মুখে মুখে বলে দিয়েছে, আমি সেইভাবেই শিখে নিয়েছি। আর আজকে ওর মতো করেই এই তরকারিটা আমি রান্না করব। ঢেকে দিয়েছিলাম, তাই মাংস থেকে প্রচুর জল গলেছে, একটু নেড়ে দিলে ঠিক হয়ে যাবে। যাই হোক, দেখুন এদিকে ফোড়ন ছাড়াই তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। সেটা প্রথম একটু ভেজে তার মধ্যে নুন হলুদ দিয়ে সুন্দর মতো মাখিয়ে রাখা যে চিংড়ি মাছ, সেটা আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে অল্প কিছুক্ষণ ভাজবো। রংটা জাস্ট একটু পরিবর্তন হয়ে গেলেই আমি একটুখানি পাতলা পাতলা করে রাখা আলু আর উচ্ছে দুটোই সুন্দর মতো দিয়ে দিলাম। এখানকার উচ্ছে খুব একটা তিতো না, তাই যে কোনো মাছের সাথে বা শুক্তো বা একটুখানি চচ্চড়ি করলেও খেতে খুব ভালো হয়। যাই হোক, উচ্ছে আর আলু দেওয়ার পর আমি এখন একে একে দিয়ে দিলাম এর মধ্যে কিছু প্রত্যেক দিনের গুঁড়ো মশলা। ওই যেমন একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, তার সাথে নুন, জাস্ট এইটুকুই। আর জিরে গুঁড়োটা এর মধ্যে দেবো না, তার কারণ যেহেতু উচ্ছে তার উপর আবার চিংড়ি মাছ, তাই আমার মনে হয় জিরে গুঁড়োটা এর সঙ্গে যায় না, যেহেতু জিরে হ্যাজ এ ভেরি স্ট্রং ফ্লেভার। যাকে চলুন সমস্ত কিছুই মশলার সাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। একটা খুন্তির সাহায্যে খুব হালকা আছে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটি ঢেকে দেবো। আজকে রান্না করতে করতে আমার একটা কথা মনে পড়লো। আগের দিন ওই যে মনে আছে একটা ভ্লগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার মিহিকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম ছুটে। রান্না মাঝপথে অর্ধেক ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম, তার কারণ আমি তো মা, আমার মনে তো নানান রকম শঙ্কা জাগবে। মিহির গায়ে পুচি পুচি কি সব উঠেছিল, তো সেখানে দেখলাম একজন কমেন্ট করেছেন, কোন একজন দিদি, উনি বলেছেন আমাদের দেশের মতো 500 টাকা 1000 টাকার ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হলে তোমরা কখনোই ডাক্তার দেখাতে না। এটা কিন্তু একেবারেই ভুল, তার কারণ মানুষের রোগ হলে তো কেউ বসে থাকে না ঘরে। যাই হোক, এদিকে আমার মাংসটা কষা হয়ে গিয়েছে, দাঁড়ান আমি একটু কাঞ্চনকে ডেকে দেখাই কেমন হয়েছে, ওকে টেস্টও করাবো। মাংসটা দেখে যাও কেমন হয়েছে আজকে। কষা মাংস খাবে? আমার নিজে কবে একটু ঝাল ঝাল মাংস খাবে, এখনো দেরি আছে। চিকেন খাবে পাপা? কত সুন্দর দেখো কালার এসেছে। কাঞ্চন মুরগির পা খায় না, কিন্তু আমি আর দাদা তো ভালোবাসি, আমরা তো ভালোবাসি ভাই। তুমি না খাও তো কি করে? তুমি খাও না বলে কি আমি খাবো না? আমি কত কিছু খাই না, তুমি তো খাও। ওদিকে কাঞ্চনকে ডেকে আমি একটু টেস্ট করালাম, ও বলল খুব ভালো হয়েছে। যাই হোক, আর যেটা বলছিলাম, আমাদের দেশের মতো হয়তো প্রত্যেকবার ডাক্তার দেখানোর আগে আমাকে 500 বা 1000 টাকার ভিজিট দিতে হয় না ঠিকই, তবে একেবারেই যে টাকা ছাড়া সম্পূর্ণ পরিষেবা আমরা পেয়ে যাই তাও কিন্তু একেবারেই না। জাপানের সিস্টেমটাই এমন যে গভর্নমেন্ট সেট করে রেখেছে যে প্রত্যেকটি বাচ্চার মেডিকেল খরচ সরকারিভাবেই বহন করা হয়। তবে জানেন তো, আমরা যারা বড়রা ডাক্তার দেখাতে যাই তাদের বেলাও কিন্তু কোনো ফিস নেওয়া হয় না। ওই 1000 টাকা বা 500 টাকা, তা বিনামূল্যে একরকম প্রায় বলতে পারেন আমরা ডাক্তার দেখাতে পারি। তবে প্রত্যেক মাসে আমাদের স্যালারি থেকে যে পরিমাণ টাকা এদেশের সরকার মেডিক্লেমের নামে কেটে নেয় তার পরিমাণও কিন্তু যথেষ্ট। শুধু আমরাই কেন, প্রত্যেক জাপানবাসী যারা জাপানে থাকেন, জাপানের সিস্টেমটাই এমন যে মেডিক্লেম আপনাকে প্রত্যেক মাসে সরকারকে দিতেই হবে। এবার যদি আপনি অসুস্থ না হন, ডাক্তার দেখাতে না যান, তবে সেটা আপনার ব্যাপার। এদেশের সমস্ত সাধারণ নাগরিকের স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স থাকাটা বাধ্যতামূলক। তার জন্য কিন্তু এখানকার সমস্ত মানুষের কাছে যে রেসিডেন্ট কার্ডটি থাকে তার পাশাপাশি একটি মেডিকেল ইন্স্যুরেন্সের কার্ডও থাকাটা বাধ্যতামূলক। তবে মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য কি পরিমাণ টাকা আপনার থেকে নেওয়া হবে সেটা নির্ধারণ করবে আপনার স্যালারির পরিমাণ। যার যেমন স্যালারি, সেই স্যালারির উপর বেস করেই একটা পরিমাণ টাকা সরকার ইন্স্যুরেন্সের নামে তো নিয়ে নেয়। এইবার অনেকেই নিশ্চয়ই জানতে চান যে সেই টাকার পরিমাণটা কতখানি। তবে আমি উদাহরণটা এইভাবে দেব যে ধরুন আমাদের ভারতীয় টাকায় কোনো মধ্যবিত্ত ফ্যামিলির, সচ্ছল মধ্যবিত্ত ফ্যামিলির গোটা মাসের সংসার খরচ যতখানি হয় ঠিক ততটাই বেশ মোটা অঙ্কেরই একটি টাকা কেটে নেওয়া হয় প্রত্যেক মাসে।
যাকে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। কাঞ্চন ওদিকে সুন্দর মতো ফ্রেশ হয়ে এসেছে, মিহি দাদা এখনও খেলা করছে, আর আমরা রান্নাঘরে সময় কাটাচ্ছি। কাঞ্চনকে বললাম রান্না তো প্রায় শেষের পথে, এইবার তুমি যেটা করো সেটা হচ্ছে একটু সালাদ কেটে দাও। তো ও দেখলাম টুকটুক করে ফ্রিজ থেকে একটু টমেটো বার করলো, একটুখানি লেটুস, একটুখানি লাল পেঁয়াজ, শসা সমস্ত কিছু কেটে গুছিয়ে নিল একটা বলে। এবার আমিও যেটা করলাম সমস্ত খাবার দাবার নিয়ে গেলাম একেবারে টেবিলে। ওদেরকে বললাম তোরা আগে খেয়ে নে, তারপর না হয় আমি বসবো। চিংড়ি মাছটা খেয়ে বল কেমন হয়েছে। কাঞ্চন কেমন বাবু? আইডিয়া দিলাম বলে রান্না করলাম। হ্যাঁ, এটা কাঞ্চনের আইডিয়া। এবার দাদা দেখে বলবো। আজকে ঘর এক বোঝাই যাচ্ছে, দুদিন মেঘলা ছিল, চারপাশে জামা কাপড়ে ভর্তি। কেমন রে? মুখ দিয়ে বল একটু। খুব সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। এটুকুই শুধু জানতে চাইছিলাম। আজকে আমার দাদা নিজেও খুব হ্যাপি, তার কারণ প্রত্যেক দিনের মতো আজ আর মিহি কান্নাকাটি একেবারেই করেনি, তার থেকে বরং সুন্দর মতো মামার কোলে উঠেছে। তাই দাদা আজকে নিজেও বারবার বলছে ওর নাকি আজকে খুব ভালো মিহির লেগেছে। কাঞ্চন, আমাদের বাড়ির এখন এই কর্নারটা, দাদার পেছনের এই কর্নারটা একদম হিজিবিজি হয়ে আছে। তার একটাই কারণ কি বলো? মিহির জন্মদিনের সব জিনিসপত্র দাদাকে টাটা করছে। দেখো খুব একটা বেশি শনি রবিবার আমরা পাবো না মিহির জন্মদিনের আগে, তো ওই কারণে অ্যামাজন থেকে টেম অনলাইন থেকে যা যা সব জিনিসপত্র আসছে আমি সব একটা কোণার মধ্যে ডিপি করছি। তার কারণ প্রচুর জিনিসপত্র তো আমি অর্ডার করেছি অনলাইনে, এবার আর দোকানে গিয়ে অত জিনিসপত্র কেনার ঝামেলা নেই, সব আমি অর্ডার করে দিয়েছিলাম। তো সেগুলো একে একে যখন মিহির জন্মদিন আসবে সব আমি অর্গানাইজ করব। তো যাই হোক, দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গিয়েছে। আজকে অনেক দেরি হয়ে গেল লাঞ্চ করতে। ইভেন যখন লাঞ্চ করতে যাওয়ার কথা তার হয়তো আধা ঘন্টা কি 40 মিনিট মতো আগে আজকে আমি লাঞ্চ বানাতে গিয়েছি। কাঞ্চনের কথা ছিল লাঞ্চ বানানোর, কিন্তু ও কোথাও হয়তো ফেসে গিয়েছিল, অনেকটা দেরি হলো ফিরতে। তো তারপরও মাংসটা কেটে দিল যেমন আপনারা দেখতেই পেলেন। তারপর আমি একে একে রান্না করে ফেললাম। আজকে খুব ভালো রান্না হয়েছে, গরম যেহেতু বেশ পড়েছে। কষা কষা করে মুরগির মাংস, তার সাথে গরমের দিনে উচ্ছে করেছি চিংড়ি মাছ দিয়ে, আর টক ডাল, টমেটো দিয়ে টক ডালটা আজকে এত ভালো হয়েছে। পাতলা ওই ডালটা দিয়ে একটা প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, ওরা দুজন খেতে বসেছে, আমি একটু পরে বসবো। তার কারণ মিহিকে ওভাবে রাখতে চাইছিলাম না, সকাল থেকে একটু সেভাবে আমি ওকে কোলে নিতে পারিনি। তাই ভাবলাম যে আমার কোলে থাক, ওরা খেয়ে নিক, তারপর না হয় আমি লাঞ্চ করতে বসবো। কোলে মিহি অনেক সুন্দর থেকেছে। আজকে কি হয়েছে সোনা? তুমি মামাকে দেখে ভয় পাচ্ছ না? তাহলে কি মামার নামটা বদলে দেবো? আপনারাই বলুন তো, হালুম মামা থেকে ভালো মামা করে দেবো? কি বলিস? না তাই না? কি বলিস? ওই নামটাই থাক, বল। ওইটাই থাক, ওটাই সুন্দর। হালুম মামা, মিহির হালুম মামা। আপনাদের আছে হালুম মামা? হ্যাঁ মিহির আছে, হ্যাঁ মিহির হালুম মামা আছে। না তুমি ভালো খাও শশা। ছচা তুমি ভালো খাও না? ছচা ছচা খাও, ছচা। দাঁত নেই, ফুকলি বুড়ি দাঁত নেই। আমাকে তুই কি বলিস মায়ের পরে? তো আমি তো সেই এখনো বলবো, আর সবসময় বলি মার পরে তুই, তাই না? আগের দিন আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছেন যে আমার দাদা খুবই মাটির মানুষ, সাধারণ সিম্পল মানুষ। সত্যি দাদা খুব ভালো মানুষ, আমার দাদাকে আমি খুব ভালোবাসি, তেমনি দাদাও তাই। তো দাদার একটাই সমস্যা, সে হলো বড় লজ্জা পায় ক্যামেরার সামনে। তো যাই হোক, ওরা সুস্থ মতো খেতে থাকুক, তারপর আমিও লাঞ্চ করে নেব। তো চলুন আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।